এই ত্রিভুজ ক্লাসে বোঝানো হলো, ভালো করে দেখলে। এই যেটা তুমি বুঝলে, ত্রিভুজ বলো আর অঙ্ক, ইংলিশ, বাংলা যা পড়ো না কেন, এটাকে তোমার বাড়িতে বাবা মা বা যে বড়রা আছে তাকে কীভাবে বোঝাবে দেখো, যে তারা বুঝতে পারে, তাহলে ভাববে যে তোমার পড়া সার্থক হয়েছে, তুমি পরীক্ষা পারবে। টোটাল ত্রিভুজটা, যে ত্রিভুজটা ক্লাসে এক্ষুনি বোঝানো হলো, কী হবে বুঝবে দেখো। দেখো আমি বোঝাচ্ছি, ভালো করে দেখো। এবার কারো প্রশ্ন থাকলে সব বুঝে যাবে। দেখো, তিনটি বাহু ধারা ত্রিভুজ কাকে বলে দেখো। ত্রিভুজ, ত্রিভুজ মানে তিনটি বাহু। ভালো করে দেখবে, রিভিশন করো। তিনটি বাহু ধারা, তিনটি বাহু এই যে দ্বারা সীমাবদ্ধ, কোথাও ফাঁক নেই, তাহলে তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ, সমতলে আঁকা হয়েছে, সমতলে, বক্রতলে না। সমতলিক ক্ষেত্রকে ত্রিভুজ বলে। তাহলে এখান থেকে দুটো প্রশ্ন পরীক্ষা আসতে পারে। কি কি প্রশ্ন স্যার বলেছিল? 1 নম্বর, একটি সমতলিক ক্ষেত্রের উদাহরণ দাও। পরীক্ষা যদি আসে, খাতা লিখে নেবে, একটি সমতলিক ক্ষেত্রের উদাহরণ দাও, তাহলে ত্রিভুজ হবে। একটি সমতলিক ক্ষেত্রের উদাহরণ দাও, চতুর্ভুজও হবে, কারণ এগুলো সমতলে আঁকা হয়। তাহলে এখান থেকে কিন্তু একটা প্রশ্ন পেয়ে গেলে, বেরিয়ে গেল। আর একটা প্রশ্ন স্যার ক্লাসে বলেছিল, যখন বাহু পড়ায় বলেছিল, যে একটা ক্ষেত্রকে সীমাবদ্ধ করতে কটা সরলরেখার প্রয়োজন। দেখতে পাচ্ছি একটা ক্ষেত্রকে সীমাবদ্ধ করতে কমপক্ষে 3টি সরলরেখার প্রয়োজন। তাহলে ত্রিভুজ হওয়ার আগে, ত্রিভুজে আলোচনা করার আগে আমরা কিন্তু গুরুত্বপূর্ণ দুটো প্রশ্ন পেয়ে গেলাম। একটা হচ্ছে, একটা ক্ষেত্রকে সীমাবদ্ধ করতে কমপক্ষে 3টি সরলরেখার প্রয়োজন। আর একটা প্রশ্ন যেটা বুঝলাম, সেটা এটা বুঝলাম যে একটি যে ক্ষেত্রকে সীমাবদ্ধ করতে 3টি সরলরেখার প্রয়োজন যেমন বুঝলাম, একটা সমতলিক ক্ষেত্রের উদাহরণ হলো ত্রিভুজ। এবার আমরা যেটা বুঝবো, ভালো করে বোঝো। এবার পরের প্রশ্ন যেটা আমরা আসছি, সেটা হলো ত্রিভুজের ত্রিভুজের কটা অংশ কি কি। তাহলে আমরা জানি এই ত্রিভুজটা, দেখতে পাচ্ছি ত্রিভুজের 3টি বাহু রয়েছে। এ একটা বাহু, এই একটা বাহু, এই একটা বাহু, 3টি বাহু। ত্রিভুজে দেখতে পাচ্ছি 3টে কোণ আছে, এই দেখো, বলবে মা বাবাকে। এই দেখো 3টি শীর্ষবিন্দু আছে। তাহলে ত্রিভুজের 3টি বাহু, 3টি কোণ এবং 3টি শীর্ষবিন্দু। তো সেই জন্য এই ত্রিভুজের কটা অংশ যদি পরীক্ষা আসে, তখন লিখতে হবে ত্রিভুজের হলো মোট 9টা অংশ। তাহলে ত্রিভুজের কিন্তু মোট 9টা অংশ প্রমাণ হয়ে গেল। 3টি বাহু, 3টি কোণ এবং 3টি শীর্ষবিন্দু। তা ত্রিভুজের 9টা অংশ। এবার যদি পরীক্ষা আসে যে ত্রিভুজ কয় প্রকার ও কি কি, অংশ তো বললাম, এবং ত্রিভুজ কয় প্রকার কি কি, তাহলে মনে রাখতে হবে ত্রিভুজ বাহু ভেদে 3 প্রকার আর কোণ ভেদে 3 প্রকার। বাহু ভেদে 3 প্রকার, কোণ ভেদে 3 প্রকার। দেখো, ত্রিভুজের কটা বাহু? ত্রিভুজের 3টে বাহু। এই 3টি বাহু যদি বিভিন্ন রকমের হয়, তাহলে ত্রিভুজও 3 রকম হয়ে যাবে। যেমন কি, 3টি বাহু যদি সমান হয়ে যায়, সমবাহু ত্রিভুজ। 3টি বাহুর মধ্যে দুটো বাহু সমান হলে সমদ্বিবাহু ত্রিভুজ। 3টি বাহু যদি অসমান হয়, বিষমবাহু ত্রিভুজ। তাহলে সমবাহু ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের 3টি বাহু সমান, তাকে সমবাহু ত্রিভুজ বলে। আর যখনই সমবাহু ত্রিভুজ পড়বো, তখন স্যারের এই কথাটা মাথায় রাখবো। স্যার বলেছিল 3টি বাহু সমান হলে তার 3টি কোণও সমান হবে। এবং এটাও বলেছিল বড় ক্লাসে আমরা প্রমাণ করব। তা 3টি বাহু সমান হলে 3টি কোণও সমান হবে। স্যার এটাও বলেছিল যে 3টি বাহু সমান হয়, তাহলে 3টি কোণও সমান হবে। আমরা কি জানি? ত্রিভুজের 3টি কোণ হচ্ছে 180 ডিগ্রি। চিরন্তন সত্য কথা, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স জানো, চিরন্তন সত্য। তা 3টি কোণ যদি 180 ডিগ্রি হয়, তা 3টি কোণও যদি সমান হয়, তাহলে এক একটা কোণ 60 ডিগ্রি করে হয়ে যাবে 3 দিয়ে ভাগ করলে। তাহলে আমরা কি জানি? এর থেকে একটা প্রশ্ন পেয়ে গেলাম কি, যে সমবাহু ত্রিভুজের প্রতিটা কোণের মান 60 ডিগ্রি, প্রতিটা কোণের মান 60 ডিগ্রি। আবার এটাও দেখলাম যে সমবাহু ত্রিভুজের 3টি কোণই সূক্ষ্মকোণ হয়ে গেছে 60 ডিগ্রি 60 ডিগ্রি করে। তাহলে সমবাহু ত্রিভুজের আরেক নাম সূক্ষ্মকোণী ত্রিভুজ কিন্তু। এটাও স্যার বলেছে, বুঝে গেলাম। পরীক্ষা আসতে পারে, সমবাহু ত্রিভুজের আরেক নামকে সূক্ষ্মকোণী ত্রিভুজ, তখন বলবে হ্যাঁ। কেন? কারণ সমবাহু ত্রিভুজের 3টি বাহু সমান, আর 3টি বাহু সমান হলে 3টি কোণও সমান হবে, আর এক একটা কোণ 60 ডিগ্রি করে হবে। যেহেতু 60 ডিগ্রি সূক্ষ্মকোণ, তাই এটা সূক্ষ্মকোণী ত্রিভুজ হয়ে গেল। এটাও বুঝলাম। এবার দেখছি সমদ্বিবাহু ত্রিভুজ। যে ত্রিভুজে দুটো বাহু সমান, তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। স্যার কি বলেছিল? সমান বাহুর বিপরীত কোণ সমান। তাহলে এই বাহুটার বিপরীত কোণ এটা, আর এই বাহুর বিপরীত কোণ এটা, তাহলে দুটো কোণ সমান হবে। এটা যদি ভালো করে বোঝো, তাহলে পরীক্ষায় এরকম একটা প্রশ্ন এলো, সাপোজ পরীক্ষাটা প্রশ্ন এলো, এরকম দিয়ে দিল, বললো এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, বলো তো বাকি কোণগুলোর মান কত? পরীক্ষা আসতে পারে। তখন করবে কি, 180 ডিগ্রি থেকে, এই দেখো একটা কোণ 40 ডিগ্রি দেওয়া আছে, তাহলে 180 থেকে 40 বাদ দাও, কত কত থাকবে? 140 থাকবে। এবার দেখো স্যার কি বলেছে, আমি কি বলেছি, সমান বাহুর বিপরীত কোণ সমান হয়। তাহলে এই দুটো বাহু যদি সমান হয়, তাহলে এই দুটো কোণও সমান হবে। তাহলে এই দুটো কোণের মান কত করে হবে? 140কে 2 দিয়ে ভাগ করলে কত করে হবে? 70 করে হয়ে যাবে। এটাও বুঝে গেলাম। সেই জন্য তো এটা শেখাচ্ছিলাম,
যে সমান বাহুর বিপরীত কোণ সমান, পরীক্ষা তো আসতে পারে এই কোণটা দিয়ে বললো বাকি দুটো কোণের মান কত, তখন তোমাকে বের করতে হবে এই দুটো বাহু যেহেতু সমান তাই 2 দিয়ে ভাগ করব, এটাও বুঝলাম। এবার আমি স্যার আরও ক্লাসে কি বুঝিয়েছে, যে ত্রিভুজের একটা কোণ সমকোণ তাকে বলে সমকোণী ত্রিভুজ। আর কি বলেছে, সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহু অতিভুজ। আবার এটাও স্যার বলেছিল যে বড় কোণের বিপরীত বাহু বড় হয়, ছোট কোণের বিপরীত বাহু ছোট হয়, মাঝারি কোণের বিপরীত বাহু মাঝারি হয়। তাহলে যেহেতু 90 ডিগ্রি বড় কোণ তাই এই কোণটা বড়, এই বাহুটা বড় হবে। আর স্যার যখন বোঝাচ্ছিল তখন আমাদের মধ্যে বন্ধু বান্ধব দু একজন ভুলভাল স্যারকে কি বলেছিল, এই দুটো কোণ 45 ডিগ্রি করে। স্যার তখন কি বলেছিল যে এই দুটো কোণ 45 ডিগ্রি নাও হতে পারে, নাও হতে পারে। কেন না হতে পারে, কারণ এই দুটো কোণ সূক্ষ্ম কোণ হবে, 45 হতে হবে তার কোনো মানে নেই। এটা 30, এটা 60ও হতে পারে, কারণ টোটাল তো 180 হলেই হবে। এটা যে 45 হতে হবে তার কোনো মানে নেই, এটা স্যার বলেছে বোঝানোর সময়। এবার একটা ব্যাপার দেখো, এটা হচ্ছে ধরো একটা কোণ 90 ডিগ্রি হয়ে গেছে, আর এটা ধরো 35 ডিগ্রি, এটা ধরো 35 ডিগ্রি। এক্ষুনি আমি বুঝেছিলাম যে সমান কোণের বিপরীত বাহু সমান হয়, তাহলে এই বাহুটা সমান হবে। সমান কোণের বিপরীত বাহু সমান হয়, এই বাহুটা সমান হবে। এই দুটো প্লিজ ডিস্টার্ব করো না, এই দুটো বাহু যদি সমান হয় তাহলে দেখো এই ত্রিভুজটার নাম হয়ে গেল তখন সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। ব্যাপারটা বুঝলে না? আবার ভালো করে বলছি দেখো, ধরো ডিস্টার্ব করো না, আওয়াজ করো না প্লিজ, অনুরোধ করছি আমি, আওয়াজ করো না। তাহলে এই যে ত্রিভুজটা, বোঝানোর সময় কথা বলো না প্লিজ, এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজটার এই কোণটা 90 ডিগ্রি সমকোণী ত্রিভুজ। এখন যদি বলা হয় এই কোণটা 45 ডিগ্রি, এই কোণটা 35 ডিগ্রি, তাহলে এই ত্রিভুজটার নাম কি হবে? তখন কিন্তু সমকোণী ত্রিভুজ বলা যাবে না, বলতে হবে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। কেন বলো তো, একটু আগে বলেছিলাম না যে সমান কোণের বিপরীত বাহু সমান হবে, এই কোণটার বিপরীত বাহু এটা, আবার দেখো এই কোণটার বিপরীত বাহু এটা, তার সমান কোণের বিপরীত বাহু সমান, তো তাহলে অলরেডি এই দুটো বাহু তো সমান হয়ে গেছে। তাহলে যে ত্রিভুজের, একটু আগে পড়লাম না, যে ত্রিভুজের দুটো বাহু সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। এমনিতে এটা সমকোণী ত্রিভুজ, তার উপর আবার দুটো বাহু সমান, তাই এর নাম কি হয়ে গেল? সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে এইভাবে বুঝে বুঝে পড়তে হবে। এবার থেমে যাও, কথা বলো না। বাহু বলে এবার কোণ ভেদে, কোণ দেখো, এবার আমি বোঝানোর সময় কি বলেছিলাম, বাহু কোণ হয়ে গেল, বোঝালাম সূক্ষ্মকোণী, স্থূলকোণী এবং সমকোণী বললাম। এবার আসছি বাহু অনুযায়ী, যে ত্রিভুজের 3টি বাহু সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে, একটু আগে বলেছি। তার প্রত্যেকটা কোণের মান 60 ডিগ্রি করে, এটা বোঝাবে। যে ত্রিভুজের 2টি বাহু সমান তাকে বলা হয় সমদ্বিবাহু ত্রিভুজ, বলেছি একটু আগে। দুটো সমান বাহুর বিপরীত কোণ সমান, একটু আগে বললাম। আর যে ত্রিভুজের 3টি বাহুই অসমান, যে ত্রিভুজের 3টি বাহুই অসমান, 3টি বাহু অসমান, সমান নয়, বিষম, বিষম বা অসমান, যে ত্রিভুজের 3টি বাহু বিষম বা অসমান তাকে বলা হয় বিষমবাহু ত্রিভুজ, জানো, একটু আগে বোঝালাম। আর বিষমবাহু ত্রিভুজের 3টি বাহু যেহেতু অসমান, এই বাহুটা বড়, এটা মাঝারি, এটা ছোট, তা 3টি বাহু যদি বিষম হয় তাহলে 3টি কোণও বিষম হবে। এটা তো জানলাম আমরা, এটা তো জানলাম যে 3টি বাহু সমান হলে 3টি কোণও সমান হবে, দুটো বাহু সমান হলে দুটো কোণ সমান হবে। 3টি বাহু যদি অসমান হয় তাহলে 3টি কোণও অসমান হবে, আর 3টি কোণ অসমান হওয়া মানে এটা স্থূলকোণী ত্রিভুজ, এটা বিষমবাহু ত্রিভুজ। তাহলে বিষমবাহু ত্রিভুজের আরেক নাম স্থূলকোণী ত্রিভুজ, এটাও বুঝলাম ভালো করে। এই তো ত্রিভুজ, কি আছে এর মধ্যে ভালো করে দেখো কিভাবে আমি খাতার মধ্যে এই দেখো আগডুম বাগডুম এঁকে বোঝালাম। এইভাবেই ক্লাস বোঝার পর বাবা মাকে বোঝাতে হবে বা নিজের মনকে নিজেকে বোঝাতে হবে। যদি তুমি মনে সন্তুষ্ট হও, তোর বাবা মা যদি বুঝে যায়, তাহলে ভাববে কনসেপ্ট ক্লিয়ার, এই বোঝা তুমি এই জীবনে আর বলবে না। এই জীবনে যতদিন তুমি ভালো আছো, পাগল হচ্ছ না, যদি পাগল হয়ে যাও বাদ দাও, কিন্তু যদি ভালো থাকো তাহলে কোনোদিন আর এই জীবনে ভুলবে না, সারা জীবন মনে থাকবে ত্রিভুজ, যেটা বুঝলে তুমি। স্যার যতবার বোঝাক না কেন, আমি যদি 100বারও বোঝাই, 1000বারও বোঝাই, তবুও মনে থাকবে না যতক্ষণ না পর্যন্ত নিজেকে না বোঝাতে পারছো। এটাই হলো পড়াশুনোর আসল পদ্ধতি। একটু ভালো করে দেখো, সব সময় স্যার কি বলে, যা পড়ানো হলো প্র্যাকটিস করবে। দেখো আগে দেখো গুরু গিরিয়ে যখন পড়তে যেত, কোনো ধনুক শেখালে, তীর শেখালে, বাড়িতে প্র্যাকটিস করবে, দেখো বলতো। স্কুলের স্যার যখন কোনো হোমওয়ার্ক দেয় বলে বাড়িতে প্র্যাকটিস করবে, কেন বলে বলো তো? এটাকে অভ্যাস করবে, বুঝবে, তাহলে কোনোদিন ভুলবে না। আর তোমরা কি করো, মুখস্থ করো। তোমরা কি করো, স্যার যেটা দিয়েছে ওটা দেখে দেখে লিখে নাও, গুরুত্ব দাও না। যদি এরকমভাবে বুঝে পড়তে, তাহলে এই জীবনে কোনোদিন ত্রিভুজ পড়তে হবে না। তাহলে একটা ভালো ছেলে মেয়ে যে কাকে বলে, সে যদি বুঝে বুঝে পড়ে, তার বেশি পড়তে হয় না কিন্তু। নরেন্দ্রপুরে আসো, নরেন্দ্রপুরে আসো, ছেলেরা দেখো কি করছে, সকালবেলা প্রেয়ারে যায়, 2 ঘন্টা পড়ার সময় পায় না, স্নান করে খেতে খেয়ে স্কুলে যায়,
এইসব করে, আবার স্কুল থেকে ফেরে, বিকালে খেলা করতে যায়, সন্ধ্যাবেলা প্যারেডে যায়, আবার একটু পড়ে, সময় পায় না। মাধ্যমিকে র্যাঙ্ক করছে সব, অঙ্কে 100 লাইফ সায়েন্সে 100 ফিজিক্যাল 100 পাচ্ছে কীভাবে? কেন বলো তো? ওই স্যার যখন ক্লাসে পড়ায় মন দিয়ে শোনে, ফাঁকি দেয় না। আর বাড়িতে যে ওই 4 ঘন্টা 5 ঘন্টা সময় পাচ্ছে না, এই 4 ঘন্টা বা 5 ঘন্টা এই সলিড পড়ছে। স্যার যেটা বোঝালো সেটা আমি যেমন বোঝালাম ওরমভাবে বুঝে নিচ্ছে, এরা খাতা নিয়ে বুঝে নিচ্ছিলাম ভাবে, বলবে না কোনোদিন। আর তুমি কি করছো? মুখস্থ করছো। আমি কি করতাম শোনো, যখন কোনো কিছু বুঝতাম, একটা রুমে 4 জন থাকে, তো 4 জন, এই 4 জনের মধ্যে সবার সাথে বন্ধুত্ব হয় না, অনেক সময় অনেকে বিভিন্ন রকম হয়। ধরো 1 বা 2 জনের সাথে বন্ধুত্ব হয়ে যাবে, এই 2 জনের মধ্যে যে থাকবে তাকে আমি বোঝাতাম অঙ্ক, সে আমাকে ইংলিশ বোঝাতো, সে আমাকে বাংলা বোঝাতো, আমি তাকে লাইফ সায়েন্স বোঝালাম, সে আমাকে ফিজিক্যাল সায়েন্স বোঝালো। এইভাবে আমরা পড়তাম। তোমরা পড়ো, বাড়িতে আছে তো তোমার সাথে, মা আছে, বাবা আছে, দাদা আছে, ভাই আছে, বোন আছে, দাদু আছে। বাবাকে ডাকো, দেখো স্যার কোন বোঝালো, আজকে কোনটা তোমাকে বোঝাবো। বাবা যদি বলে বাহ খুব ভালো বুঝিয়েছিস তুই, সন্তুষ্ট হয়, তাহলে ওকে, তুমি স্যার হয়ে গেলে, তোমার পরীক্ষা পারবে তুমি। আর যদি বলে বাবা সন্তুষ্ট হওনি, বুঝতে পারিনি, তাহলে তোমার ভাবতে হবে তুমি পড়াতে পারোনি ভালো করে, তাহলে স্যারের কাছে আর বুঝে নিতে হবে। এইভাবে পড়ে দেখো, এই 4 মাস বাকি আছে পরীক্ষা, এই 4 মাসের মধ্যে যদি তোমার 100 ভাগ পরিবর্তন না হয়, তুমি আমাকে বলবে। এতদিন যা ভুল করেছো সেই ভুলটা শোধরাও, এইভাবে পড়াশোনা করো। এই কথা কিন্তু এর আগেও একদিন বলেছিলাম আমি, সেটা শোনোনি, কিন্তু আজকে কিন্তু ভালো করে প্র্যাকটিক্যাল বুঝিয়ে দিলাম। এইভাবে বুঝে বুঝে পড়ো। এই যে আমি দেখো বোঝালাম, কোথাও লিখেছি কিছু আমি? একটা ছবি এঁকে সব বুঝিয়েছি। লিখতে হবে মানে কি আছে দেখো, 10 মিনিটের মধ্যে সব বোঝা হয়ে গেল, 10 মিনিটের মধ্যে। এখন যদি বলো স্যার কোন বোঝাও, এই দেখো কোন 5 মিনিটে বোঝা হয়ে যাবে, দেখবে দেখো। একটা বিন্দু থেকে দুটি রশ্মি বেরিয়ে গিয়ে যে জ্যামিতিক চিত্র উৎপন্ন করা তাকে কোণ বলে। দেখো একটা বিন্দু থেকে দুটো রশ্মি নির্গত হয়েছে, কোণের কটা অংশ? 3টে অংশ, দুটো রশ্মি একটা কোণ। যে বিন্দুতে কোণ হয় তার নাম কি? কৌণিক বিন্দু। কোণ কয় প্রকার? কোণ প্রধানত প্রধানত কয় প্রকার দেখো, 1 নম্বর সূক্ষ্মকোণ, 2 নম্বর সমকোণ, 3 নম্বর স্থূলকোণ, 4 নম্বর প্রবৃদ্ধকোণ, এই সরল কোণ, 5 নম্বর প্রবৃদ্ধকোণ। তা স্যার বলেছে কোণ প্রধানত 5 প্রকার, প্রধানত কথা লিখতে হবে, হয়ে গেল। সূক্ষ্মকোণ কাকে বলে? 0 ডিগ্রির বড়, 90 ডিগ্রি ছোট। সমকোণ কাকে বলে? 90 ডিগ্রি কোণ। স্থূলকোণ কাকে বলে? 90 ডিগ্রি বড়, 180 ডিগ্রি ছোট। সরলকোণ কাকে বলে? 180 ডিগ্রি কোণকে সরলকোণ বলে। প্রবৃদ্ধকোণ কাকে বলে? 180 থেকে বড়, 360 ডিগ্রি থেকে ছোট। প্রবৃদ্ধকোণ কাকে বলে? প্রবৃদ্ধ, ভালো করে দেখো বলে দিলাম। এবার যদি বলে পরিপূরক কোণ কাকে বলে? পরিপূরক মানে কমপ্লিট অ্যাঙ্গেল, সেটা কাকে বলে? 360 ডিগ্রি কোণকে পরিপূরক কোণ বলে। আরও স্যার বলেছে কয়েকটা কোণ আছে, পূরক কোণ, সম্পূরক কোণ। পূরক কোণ কাকে বলে? দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হলে পূরক কোণ বলে। সম্পূরক কাকে বলে? দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হলে সম্পূরক কোণ বলে। স্যার কি বলেছিল? 30 ডিগ্রি কোণে পূরক কোণ কত? 60 ডিগ্রি হবে, দুটো মিলে 90। 90 ডিগ্রি কোণে পূরক কোণ কত? সম্পূরক কোণ কত? 90 ডিগ্রি। সম্পূরক কোণ 90 ডিগ্রি। স্যার বলেছিল দুটো কোণের সমষ্টি 180 ডিগ্রি হচ্ছে। স্যার কি বলেছিল? যে দুটি কোণের সমষ্টি একই হবে, 90 ডিগ্রি। কোনটা কোনটা? 45 45। আর এদিকে সম্পূরক 90 90। পরীক্ষা আসতে পারে, এটা বলেছিল। আরও স্যার কি বলেছিল? যে কি বলেছিল? বিপরীত কোণ কাকে বলে? যে দুটি সরলরেখা ছেদ করলে 4টে কোণ উৎপন্ন হয়, বিপরীত কোণগুলোকে সমান হয়, বিপরীত কোণ বলে। পরীক্ষা আসতে পারে 40 ডিগ্রি কোণে বিপরীত কোণ 40 হবে। স্যার এটাও বলেছিল একান্তর কোণের মানও সমান হয়। একান্তর কাকে বলে? এই সমান্তর সরলরেখাকে ছেদক বা ভেদক ভেদ করলে, এই ছেদক বা ভেদকের সমান্তর সরলরেখার মধ্যে ছেদক বা বলে বিপরীত পাশে বিপরীতমুখী কোণকে একান্তর কোণ বলে, স্যার বলেছিল। অনুরূপ কোণ কাকে বলে? ছেদক ভেদ করলে সেই ছেদক বা ভেদকের একই পাশে এবং একই অভিমুখে হবে, একই পাশে অনুরূপ কোণ বলে। স্যার বারবার বুঝিয়েছিল ক্লাসে 100 বার সন্নিহিত কোণ। যে কোণে দুটি কোণের মধ্যে, দুটি কোণে একটি কমন শীর্ষবিন্দু থাকবে, একটা কমন বাহু থাকবে, একটাই ভূমি থাকবে, বিপরীত পাশে হবে, এই কোণকে সন্নিহিত কোণ বলে। স্যার বারবার ক্লাসে বলেছিল। আর ক্লাসে স্যার কি বলেছিল? অন্তর্দ্বিখণ্ডক বহির্দ্বিখণ্ডক। একটা কোণকে যদি ভিতর থেকে ভাগ করি তাকে অন্তর্দ্বিখণ্ডক বলে, আর বাইরের থেকে যদি ভাগ করি তাকে বলে বহির্দ্বিখণ্ডক। তাই অন্তর্দ্বিখণ্ডক এবং বহির্দ্বিখণ্ডকের মধ্যবর্তী কোণের মান স্যার বারবার বলেছিল কত? 90 ডিগ্রি। এটা স্যার বলেছিল পরীক্ষা আসবে সাজেশনের মধ্যে। আর কি বলেছিল? সমান্তরাল সরলরেখার মধ্যবর্তী কোণের মান কত? 0 ডিগ্রি। স্যার বারবার বলেছিল পরীক্ষা আসবে। কোণ কমপ্লিট। কত মিনিট লাগলো? 5 মিনিট। কোণ কমপ্লিট। কত মিনিট লাগলো? ত্রিভুজ কত মিনিট লাগলো? 5 মিনিট। তাহলে কোণও 5 মিনিট কমপ্লিট, ত্রিভুজও 5 মিনিটে কমপ্লিট। কতক্ষণ পড়তে হয়? সারাদিন বসে ধ্যান করবে, করে ধ্যান করে বসে বসে? যদি ভালো করে বুঝে বুঝে পড়ো, পড়াশোনার কোনো ইয়ে আছে?
এই তো ত্রিভুজ কোণ দুটোই হয়ে গেল। 2 ঘন্টার মধ্যে বিন্দু থেকে বৃত্ত পর্যন্ত সব পড়া হয়ে যাবে ভালো করে পড়লে। আর না পড়লে 1 মাস লাগবে, শেষ হবে না, সারা জীবন লাগবে, শেষ হবে না। দেখো, যা আমি তোমাদের বুঝিয়েছিলাম পরপর পরপর কিন্তু আমিও স্মরণ করে সব বলে দিলাম। তোমাদের কেন মনে থাকে না? কেন বাড়িতে বাবা মাকে বোঝাতে পারো না? কেন এই ছিরি হচ্ছে, কেন এই পড়াশোনা ছিরি কেন এরকম? সেই জন্য তো হয় না ভালো রেজাল্ট। পড়াশোনাটাকে ভালোবেসে এরমভাবে বুঝে বুঝে পড়ো, দেখবে এই 24 ঘন্টার মধ্যে 6 ঘন্টা পড়ে তোমাকে হারাতে পারছে না কেউ। একদম 100% ফার্স্ট হবে, ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে থাকবে, থাকবেই। কনসেপ্ট ক্লিয়ার পুরো একদম। আর বাকি দেখো সারাদিন লাফা বসে বসে, মা কিছু বলার সাহসই পাবে না, বাবা কিছু বলার সাহসই পাবে না। কী হয় বলবে? যখন বলে বই নিয়ে পড়তে বস, তখন বলবে কি পড়ো বলো, সবই তো মুখস্থ, কী ধরবে বলো, সেটাই উত্তর দিচ্ছি আমি, বলো। কিছু বলার নেই, খেলা করো গিয়ে। মিশনের ছেলেরা খেলা করছে দিনরাত, যে আসো নরেন্দ্রপুরে, খেলা করছে, লাফাচ্ছে, ঝাঁটাচ্ছে, বাথরুম করছে, ফুটবল খেলছে, ক্রিকেট খেলছে, ভলিবল খেলছে, সুইমিং পুলে সাঁতার কাটছে, তবলা বাজাচ্ছে, গান গাইছে, সব করছে, গীতা পাঠ করছে, সব করছে, পরীক্ষা ফার্স্ট হচ্ছে। তা বাড়িতে এরকম পরিবেশটা হয় না কেন? এবার পড়ো, যেভাবে শিখিয়ে দিলাম পড়ো, যদি জীবনের পরিবর্তন করতে চাও, নাহলে সারা জীবন কষ্ট পাবে না পড়াশোনা করলে, ফল খারাপ হবে। বলো।